এই ক্লাসের টপিক যেটা হলো ওটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমার। আমাদের সবার পরিচিত ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার কি, ঠিক আছে, যেটা প্রথম আমাদের জানার বিষয় যেটা হলো এই ট্রান্সফরমারের কাজটা কি, কি কাজ করে বা কি কাজের জন্য আমরা এই ট্রান্সফরমারকে ব্যবহার করি, ঠিক আছে। তারপর এর কার্যনীতিটা আমরা আলোচনা করব, গঠনটাও আলোচনা করব। ফার্স্ট হচ্ছে কাজটা কি। তো ট্রান্সফরমারের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি বেশি বিভব যদি থাকে তাহলে সেই বিভবটাকে কম বিভবে ট্রান্সফার করে, অথবা কম বিভব যদি থাকে তাকে বেশি বিভবে ট্রান্সফার করে। মানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমার রূপান্তরক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তর করে, অথবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে রূপান্তর করে। কথার অর্থ কি, এটা একটা দেখো উদাহরণ দিচ্ছি। দেখো আমাদের সাধারণ বাড়িতে যে লাইনটা আসে, ঠিক আছে, ওটা 240 ভোল্টের আসে। কিন্তু আমাদের বাড়ির কাছে যে ট্রান্সফরমার থাকে এবং সেই ট্রান্সফরমারের যে লাইনটা, মানে যে ভোল্টেজের লাইনটা আসে ওটা কিন্তু 11,000 ভোল্ট, ঠিক আছে। ওই 11,000 ভোল্ট থেকে কি হয়, রূপান্তরিত হয়ে 240 ভোল্টে চেঞ্জ করায় কে, ওই ট্রান্সফরমার যেটা বসানো থাকে, এবং সেই 240 ভোল্ট লাইনটা কিন্তু আমরা বাড়িতে পাই, ঠিক আছে। তো তাহলে এই ট্রান্সফরমারের কাজটা হলো তাহলে হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তর করবে, না হলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে রূপান্তর করবে। তাহলে এটার মেন কাজ, এই ট্রান্সফরমারের যে মেন কাজটা হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তর এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে রূপান্তর। এবার দেখো এ কি নীতিতে কাজ করে। তো আমরা পড়েছি, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়েছি এবং এতে একটা টপিক ছিল পারস্পরিক আবেশ। সেই পারস্পরিক আবেশ নীতিতে এটা কাজ করে। দেখো এর গঠনটা আমি দেখিয়েছি, এখানে দুটো কুণ্ডলী আছে, ঠিক আছে, এখানে দুটো কুণ্ডলী আছে এবং পারস্পরিক আবেশ নীতিতেও দুটো কুণ্ডলী ছিল। যে দুটো কুণ্ডলীর একটাতে তড়িৎ প্রবাহ বা তড়িৎ উৎস আমরা যোগ করতাম এবং তার যে চৌম্বক ক্ষেত্র পাশের যে কুণ্ডলী থাকবে সেই কুণ্ডলীতে লাগবে এবং তার জন্য ওই পাশের কুণ্ডলীতে আমরা তড়িৎ পাবো, ঠিক আছে। এটাই ছিল আমাদের পারস্পরিক আবেশ এবং সেই নীতিটা এখানে ব্যবহৃত হয় এবং সেই ব্যবহার করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তর করা হয় অথবা উল্টো কাজ করা হয়, ঠিক আছে। তো এবার কার্যনীতি করার আগে আগে গঠনটা দেখে নেব। দেখো এখানে দুটো কুণ্ডলী আছে, ঠিক আছে। একটা কুণ্ডলী যার সঙ্গে কি লাগানো আছে, তড়িৎ উৎস লাগানো আছে, আর একটা কুণ্ডলী যার সঙ্গে কি লাগানো আছে, লোড বা রোধ লাগানো আছে, মানে এটা আমরা পাবো, ঠিক আছে। এবার দেখো মানে আমাদের যে বাড়ির কাছে যে ট্রান্সফরমার থাকে 11,000-এর লাইন এসে এখানে লাগে, দিয়ে এখানে 240 ভোল্ট আমরা পাই, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এখানে দুটো কুণ্ডলী আছে, এই দুটো কুণ্ডলীর যেটা তড়িৎ উৎসের সঙ্গে লাগানো থাকছে তাকে আমরা বলি প্রাথমিক কুণ্ডলী, মানে এইটাকে আমরা প্রাথমিক কুণ্ডলী বলবো, এইটাকে আমরা প্রাথমিক কুণ্ডলী বলবো। এবং এটাকে পি বলে চিহ্নিত করব, মানে পি কুণ্ডলী। আর একটা যেটা থেকে আমরা আউটপুট পাচ্ছি এইটাকে আমরা গৌণ কুণ্ডলী বা ইংরেজিতে বলে সেকেন্ডারি, এই জন্য একে এস কুণ্ডলী বলে চিনব, ঠিক আছে। এবং এই কুণ্ডলীগুলোতে দেখো দুটোতে কিন্তু পাক সংখ্যা কী হবে, আলাদা আলাদা হবে। তো এতে পাক সংখ্যা তুমি এনপি ধরে নাও, পাক সংখ্যা, এতে পাক সংখ্যা আমি ধরলাম কত, এনপি, এবং এতে পাক সংখ্যা আমি ধরব এনএস, খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এই যে আয়তকার একটা দণ্ড বা একটা ফ্রেম আছে, অ্যাকচুয়ালি এটা আয়তকার একটা ব্লক, সেই ব্লকের দুটো বাহুতে কি লাগানো আছে, দুটো কুণ্ডলী লাগানো আছে। তো এই যে ব্লকটা, এই ব্লকটা তৈরি কাঁচা লোহা দিয়ে এবং একে বলা হয় কাঁচা লোহার মজ্জা, কাঁচা লোহার মজ্জা, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে গিয়ে গঠন। এখানে দুটো কুণ্ডলী ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। প্রাথমিক কুণ্ডলীর সঙ্গে তড়িৎ উৎস লাগিয়েছি আর গৌণ কুণ্ডলী থেকে আমরা আউটপুটটা পাবো। এবং এখানে কাঁচা লোহার একটা মজ্জা ব্যবহার করা হয়েছে। এবার দেখো এগুলোর কাজ কি বা কিভাবে আমরা এখানে আউটপুটে ভোল্টেজ পাচ্ছি। ফার্স্ট দেখো, এইখানে তুমি কি লাগিয়েছো? তড়িৎ উৎস লাগিয়েছো, মানে এইখানে একটা কারেন্ট পাবে। আমি ধরলাম I1 কারেন্ট, এবং এই কারেন্ট এই কুণ্ডলীর মধ্য দিয়ে যাবে। এবার এই কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। সেই চৌম্বক ক্ষেত্র এই লোহাটাকে চুম্বক পদার্থে পরিণত করবে, অর্থাৎ এর একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। মানে এই কাঁচা লোহাতে একটা চুম্বক, মানে কাঁচা লোহা নিজে তো চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে, নিজেই কি হবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবং আমি যদি ধরে নিই সেই চুম্বক ক্ষেত্র বি, ঠিক আছে। এবার দেখো এইখানে চুম্বকিত হচ্ছে, মানে পুরো লোহাটাই কিন্তু কি হবে? চুম্বকে পরিণত হয়ে যাবে। এর চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, সেই চৌম্বক ক্ষেত্র এই কুণ্ডলীতেও পাবে। মানে এই কুণ্ডলীর ভিতরে চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে, আর এই কুণ্ডলীর ভিতরেও চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে? বি হচ্ছে। কার কারণে? এই কাঁচা লোহার কারণে। অ্যাকচুয়ালি কাঁচা লোহা লাগানো হয় এই জন্য, যাতে এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই কুণ্ডলীতেও পায়, সেই জন্য, ঠিক আছে। তাহলে এইখানে তোমার চৌম্বক ক্ষেত্র, মানে এই কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র বি, এই কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র বি, এবং এই যে বিটা সেটা তো স্থির নয়, পরিবর্তনশীল। কারণ আই পরিবর্তনশীল, তো পরিবর্তনশীল হওয়ায় এখানেও কি হবে? চুম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে, এখানেও কি হবে? চুম্বক ফ্লাস্কের পরিবর্তন হবে। এবার দেখো এইখানে যে কুণ্ডলীগুলো আছে, মানে কুণ্ডলীর যে পাকগুলো আছে, বা এইখানে যে কুণ্ডলীর পাকগুলো আছে, প্রত্যেকটি পাকের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। প্রাথমিক কুণ্ডলীর প্রতিটি পাকের ক্ষেত্রফল যা, গৌণ কুণ্ডলীর প্রতিটি পাকের ক্ষেত্রফল তা যদি হয়, তাহলে প্রত্যেকটি পাকে ফ্লাস্ক কত হয়? ফ্লাস্ক হয় বি ইন্টু এ। বি এ কস থিটা যদিও হয়, এখানে তো থিটা 0 ডিগ্রি, তাই বি ইন্টু এ, মানে চৌম্বক ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল। তো বি ইন্টু এ, তো বিও সমান আর এও সমান। তাহলে এখানে প্রতিটি পাকে চৌম্বক ফ্লাস্ক, আর এখানে প্রতিটি পাকে চৌম্বক ফ্লাস্ক সমান। মানে এখানে ফাই যা হবে, এখানেও ফাই তাই হবে, ঠিক আছে। প্রাথমিক কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীতে ফাইয়ের পরিমাণ কিন্তু সমান হবে। এবার কি হচ্ছে? এখানে আইর পরিবর্তন যেভাবে হচ্ছে, সেইভাবেই কিন্তু চুম্বকের পরিবর্তন হবে। আর চুম্বকের পরিবর্তনে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, বির পরিবর্তন হবে, ফলে কি হবে? ফাইয়েরও পরিবর্তন হবে। ঠিক একইভাবে এখানেও ফাইয়ের পরিবর্তন হবে। কথার অর্থ হচ্ছে প্রাথমিক কুণ্ডলীতে ডি ফাই বাই ডিটি, এই যে ডি ফাই বাই ডিটি ফ্লাস্কের পরিবর্তনের হার, ঠিক আছে, উভয় কুণ্ডলীতেই কি হবে? সমান হবে। উভয় কুণ্ডলীর প্রতিটি পাকে সমান হবে, ঠিক আছে। এবার দেখো, যেহেতু চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানেও কি সৃষ্টি হবে? তড়িৎচালক বল সৃষ্টি হবে। এখানেও কি সৃষ্টি হবে? তড়িৎচালক বল সৃষ্টি হবে, ঠিক আছে। এবং এখানকার যে তড়িৎচালক বল কার সঙ্গে সমান হবে? E1 এর সঙ্গে সমান হবে। আর এখানে তো তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে, তাই এখানের যে তড়িৎচালক বল তার মান কত হচ্ছে? তার মান হচ্ছে মোট চুম্বক ফ্লাস্ক। এখানে মোট চুম্বক ফ্লাস্ক কীরকম বার করব? প্রতিটি পাকের ফ্লাস্ক কত? ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে কত হবে? এনপি সংখ্যক পাক আছে, তাহলে এইখানে সৃষ্ট চুম্বক ফ্লাস্ক, তড়িৎচালক বল কত হচ্ছে? তড়িৎচালক বল তো চুম্বক ফ্লাস্কের সঙ্গে সমান হয়, তাহলে এনপি ইন্টু ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। এখানে কত হচ্ছে? এনপি ইন্টু ডি ফাই বাই ডিটি। এবং এই যে তড়িৎচালক বল এর সঙ্গে সমান, কিন্তু কি হয়? বিপরীত। কারণ এ কি করবে? এই E1কে বাধা দিবে। মানে তাহলে E1 এর মান, এই যে প্রাথমিক কুণ্ডলীতে E1 এর মান তাহলে আমরা কত পাচ্ছি? প্রাথমিক কুণ্ডলীতে E1 পাচ্ছি
মাইনাস এনপি ইন্টু dφ/dt। এবার এখানে যদি তোমার তড়িৎচালক বল E2 উৎপন্ন হয়, সেই E2 কত হবে? তাহলে U2 কত হচ্ছে? E2 হচ্ছে ns ইন্টু dφ/dt। কারণ এখানে প্রতিটি পাকে চুম্বক ফ্লাস্কের পরিবর্তনের হার dφ/dt, এখানেও dφ/dt। তবে মোট করতে গেলে আমাদের পাক সংখ্যা গুণ করতে হয়। এখানে পাক সংখ্যা হচ্ছে এনপি সংখ্যক, এখানে পাক সংখ্যা হচ্ছে এনএস সংখ্যক। তাহলে প্রাথমিক কুণ্ডলিতে E1 সমান, মানে তড়িৎচালক বল E1 সমান পাচ্ছি মাইনাস এনপি ইন্টু dφ/dt। এখানে কত হচ্ছে? E2 সমান এনএস ইন্টু dφ/dt। এবার আমরা যদি অনুপাতটা বার করি তাহলে আমরা কি পাচ্ছি? E1/E2 সমান পাচ্ছি মাইনাস NP/NS। কথার অর্থ তাহলে প্রতিটি কুণ্ডলিতে সৃষ্ট তড়িৎচালক বল তাদের পাক সংখ্যার সমানুপাতিক হচ্ছে, মানে এখান থেকে আমরা পাচ্ছি E প্রপোর্শনালস টু N। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? প্রাথমিক কুণ্ডলিতে সৃষ্ট তড়িৎচালক বল এবং গৌণ কুণ্ডলিতে সৃষ্ট তড়িৎচালক বলের অনুপাত তাদের পাক সংখ্যার অনুপাতের সঙ্গে সমান। আর একটা এই যে মাইনাসটা ব্যবহৃত হয় বা এখানে আছে কি জন্য? এই মাইনাসটা ইন্ডিকেট করে E1 এবং E2 পরস্পর বিপরীত দশায় থাকে, এটা বোঝানোর জন্য। পরস্পর বিপরীত দশায় থাকে, এই জন্য পেয়ে গেলাম তাহলে E1/E2 সমান মাইনাস NP/NS বা E ভ্যারাইজার্স N। এবার দেখো তাহলে এখানে E1 তড়িৎচালক বল এবং I1 কারেন্ট সৃষ্টি হয়েছিল। এখানে যদি E2 তড়িৎচালক বল সৃষ্টি হয় এবং যদি আর রোধ যদি যুক্ত থাকে তাহলে এখানেও একটা প্রবাহমাত্রা সৃষ্টি হবে I2। এবার আমরা যদি ধরে নিই যে এই উৎস থেকে শক্তি কি হচ্ছে? এখানে যাচ্ছে। এটা কেন বলছি? কারণ দেখো এইখানে তো আমরা তড়িৎ শক্তি পাচ্ছি, এই তড়িৎ শক্তি কোত্থেকে পাচ্ছি? নিশ্চয়ই এই উৎস থেকে পাচ্ছি। অর্থাৎ এই কুণ্ডলী থেকে শক্তি ট্রান্সফার হচ্ছে, মানে প্রাথমিক কুণ্ডলী থেকে শক্তি ট্রান্সফার হচ্ছে কোথায়? গৌণ কুণ্ডলীতে। যদি শক্তি অন্য কোনো ক্ষেত্রে অপচয় না হয় তাহলে এখানে যতটা শক্তি সরবরাহ হবে সেই পরিমাণ শক্তি আমরা এইখানে পাবো। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমরা শক্তি ক্যালকুলেশন করব। তাহলে প্রাথমিক কুণ্ডলীতে শক্তি সরবরাহের হার দেখো শক্তি সরবরাহের হার মানে শক্তি বাই সময়, যাকে আমরা ক্ষমতা বলি। আর ক্ষমতা বের করানো হয় কিভাবে? E ইন্টু I, মানে তড়িৎচালক বল ইন্টু প্রবাহ মাত্রা। তাহলে প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎচালক বল E1 আর প্রবাহ মাত্রা হচ্ছে, আমি ধরে নিলাম I1। ঠিক আছে, তাহলে ধরে নিলাম না I1ই প্রাথমিক কুণ্ডলীতে শক্তি সরবরাহের হার E1 I1। আর গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত শক্তি কত? গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত শক্তির হার কত হবে? E2 I2। এবার দেখো যদি আর অন্য কোথাও শক্তি অপচয় না হয় তাহলে এখানে যতটা শক্তি সরবরাহ করবে ঠিক ততটাই শক্তি কি এখানে পাবে। তাহলে আমরা লিখতে পারবো E1 I1 সমান E2 I2। তাহলে আমরা কি লিখতে পারবো? E1 I1 সমান E2 I2। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? I1/I2 পাচ্ছি E2/E1। আবার E2/E1 সমান
মাইনাস n2/n1, মানে সরি n2 বলবো না, এটাকে ns বলো, এটাকে np, তাই তো? কারণ দেখো E1/E2 সমান np/ns, তাহলে E2/E1 মানে ns/np। এবার যদি তুমি প্রবাহ মাত্রাকে পাক সংখ্যার সঙ্গে রিলেট করাও তাহলে কি দেখতে পাচ্ছ, প্রবাহ মাত্রা পাক সংখ্যার সঙ্গে কিন্তু কি হচ্ছে, ব্যস্তানুপাতিক আছে, ঠিক আছে? মানে I1/I2 সমান হচ্ছে ns/np, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই যে তড়িৎ চালক বল, এই তড়িৎ চালক বল তাদের পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক দুটো কুণ্ডলিতে, আর প্রবাহ মাত্রা কিন্তু কি হচ্ছে, তাদের পাক সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এবার এই যে ট্রান্সফরমার, আমরা বলেছিলাম না প্রথমে যে ট্রান্সফরমারের কাজ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে রূপান্তরিত করা, তো সেইটা এই পাক সংখ্যার পরিবর্তন করেই করতে পারবো। তো এই জন্য ট্রান্সফরমারকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে যেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তরিত করে, যেরকম আমাদের বাড়ির পাশে যেগুলো থাকে, তো তাদের বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলা হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার কি করে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তরিত করে, অর্থাৎ এখানে উচ্চ বিভব থাকবে, এখানে নিম্ন বিভব থাকবে, মানে E1 গ্রেটার দেন E2 হবে। তাহলে আমাদের এটা করতে গেলে পাক সংখ্যাকে চেঞ্জ করতে হবে। কীরকম পাক সংখ্যা করব? এনপিটাকে আমাদের বেশি রাখতে হবে NS থেকে, দিলে আমরা কি পাবো, যে ট্রান্সফরমারটা পাবো সেটা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার কীরকম হবে? তাহলে স্টেপ আপ, তাহলে উল্টোটা, মানে এখানে যা তড়িৎচালক বল হবে আউটপুটে কিন্তু আমরা বেশি তড়িৎচালক বল পাবো। মানে এখানে E1 লেস দেন E2, তাহলে আমাকে NP কম করতে হবে NS এর থেকে, ঠিক আছে? তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমাদের মনে হবে যে এখানে কম তড়িৎচালক বল হচ্ছে কিন্তু আমরা এখানে বেশি পাচ্ছি, তাহলে এখানে কি বেশি শক্তি পাচ্ছি? তো শক্তি আমরা কিন্তু বেশি পাবো না, শক্তি কিন্তু একই হবে, এই E1I1 সমান E2I2 হবে। মানে তুমি যেই এখানে কি ছিল, এখানে তোমার কম ভোল্টেজ ছিল বা কম তড়িৎচালক বল ছিল, এখানে তুমি বেশি তড়িৎচালক বল পাচ্ছ। তো বেশি তড়িৎচালক বল পাচ্ছ, তাহলে তোমার প্রবাহ মাত্রা কমে যাবে, কারণ শক্তি তোমার কিন্তু একই থাকবে। এখানে তড়িৎচালক বল কম, মানে প্রবাহ মাত্রা বেশি থাকবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যেই এখানে ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছ, এখানে কিন্তু প্রবাহ মাত্রা কমে যায়। তো এটা কোথায় করা হয়? পাওয়ার স্টেশন, মানে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে যে সরবরাহ করা হয়, অনেক দূরে সরবরাহ করা হয়, তো অনেক দূরে সরবরাহ করতে হয়, তো সেই ক্ষেত্রে তুমি যদি প্রবাহ মাত্রা বেশি রাখো, তাহলে তারের মধ্য দিয়ে যাওয়ার সময় এই যে জুলের যে সূত্র থেকে আমরা ওই যে পরিবাহীতে প্রবাহ মাত্রার জন্য তাপ যে উৎপন্ন হয়, মানে যেটা H ভ্যারাইজার্জ হচ্ছে I², মানে প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। মানে তুমি যদি প্রবাহ মাত্রাগুলোকে ভোল্টেজ কমিয়ে প্রবাহ মাত্রা বাড়িয়ে পাঠাও, সেক্ষেত্রে কিন্তু ওই তাপ শক্তি বেশি উৎপন্ন হয়ে যাবে, মানে তোমার তড়িৎ শক্তি বেশি ক্ষয় হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। এই জন্য আমরা কি করা হয়, মানে আমাদের কি করা হয়, তড়িৎচালক বলটাকে বাড়িয়ে দেওয়া হয়, আর তড়িৎচালক বলকে যদি বাড়িয়ে দেবে, প্রবাহ মাত্রা কি হয়ে যায়, কম হয়ে যায়, এবং সেই তাপ শক্তিটা কম উৎপন্ন হয়, ঠিক আছে? এই জন্য কী করা হয়, তো ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া হয় আর প্রবাহ মাত্রাকে কমিয়ে দেওয়া হয়। বোঝা গেল? এইটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সফরমার। এবার এখানে যে ধরা হলো যে সমস্ত শক্তি কিন্তু প্রাইমারি মানে প্রাথমিক কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে ট্রান্সফার হয়ে যায়। তবে এটা হচ্ছে আদর্শ কেস, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, পুরো শক্তি কিন্তু প্রাথমিক কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে ট্রান্সফার হয় না, কিছু পরিমাণ শক্তি
কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো কি কি উপায়ে নষ্ট হয় বা কি কি কারণে এই শক্তিটা নষ্ট হয়? কারণ হচ্ছে 1 নম্বর, শক্তি নষ্ট হওয়ার কারণ 1 নম্বর হচ্ছে গিয়ে এই কুণ্ডলীর রোধ। ঠিক আছে, এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীর রোধ, এই কুণ্ডলীর রোধের জন্য কিন্তু কি হয়, এই যে প্রবাহ মাত্রা যাচ্ছে কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ তোমার তড়িৎ শক্তি তাপ শক্তিতে নষ্ট হয়ে যাচ্ছে। এই কুণ্ডলীর রোধের জন্য আমাদের কিন্তু কিছু না শক্তি নষ্ট হয়ে যায়। তো এই মানে শক্তি অপচয় হওয়া বন্ধ করতে হলে তোমাকে এই যে কুণ্ডলীটা একটু ভালো কুণ্ডলী, মানে কম রোধ সম্পন্ন কুণ্ডলী ব্যবহার করতে হবে। যতটা রোধ কম হতে পারে সেরকম কুণ্ডলী তোমাকে ব্যবহার করতে হবে। সেকেন্ড যে শক্তির অপচয়ের কারণ যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা ব্লকটা ব্যবহার করি, মানে কাঁচা লোহার মজ্জা চৌম্বক ক্ষেত্রটাকে ট্রান্সফার করার জন্য, মানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য দুটোতে, সেই ব্লকে কি সৃষ্টি হয়, ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয়। আমরা পড়েছি এটা, ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয়। তো একটি ব্লককে যদি তুমি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে কি এর বিভিন্ন অঞ্চলে বদ্ধ প্রবাহ মাত্রার সৃষ্টি হয় এবং সেই প্রবাহ মাত্রা একটা অঞ্চলে আবদ্ধ থাকার জন্য তাপ উৎপন্ন করে, সেটাও নষ্ট হয়। তো এই অসুবিধাটা দূর করার জন্য কি করা হয়, এই যে ব্লকটা ব্যবহার করা হয়, পাতলা পাতলা পাত জুড়ে জুড়ে ব্লকটা তৈরি করা হয়, ফলে কি হয়, এই ঘূর্ণি প্রবাহটা কম হয়। আর একটা 3 নম্বর যে কারণে শক্তি ক্ষয় হয়, সেটা হচ্ছে গিয়ে হিস্টেরিসিস। এই হিস্টেরিসিসটা কি, দেখো এই যে বিটা, এই বিটা কিন্তু স্থির না, মানে বির মান কমছে বাড়ছে, অর্থাৎ এর চুম্বক ক্ষেত্র বাড়ছে কমছে। মানে একে তুমি কি করছো, এর চুম্বকত্ব একবার বাড়িয়ে দিচ্ছ, আবার এর চুম্বকত্ব একবার কমিয়ে দিচ্ছ। এই যে চুম্বকীকরণ আর বিচুম্বকীকরণ করছো, এই চুম্বকীকরণ বিচুম্বকীকরণের ফলে কিছুটা শক্তি নষ্ট হয়, যাকে আমরা কি বলি, হিস্টেরিসিস হয়। তো এর জন্য কিছু পরিমাণ শক্তি কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কারণগুলোর জন্য কিন্তু সমস্ত শক্তি কিন্তু আমরা পাই না আউটপুটে। ঠিক আছে, এবার তাহলে আমরা কতটা পাই সেটা হিসাব করার জন্য আমাদের কি লাগে, কর্মদক্ষতা। কর্মদক্ষতা, ট্রান্সফরমারের কর্মদক্ষতা। এই কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। ইটা, এই ইটা ইকুয়ালস টু আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা। আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা ইন্টু 100%। আর আউটপুট ক্ষমতা তো আমরা বের করেছি E2I2, ইনপুট ক্ষমতা E1I1 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমারের এই একটা ফর্মুলা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর একটা হচ্ছে পাক সংখ্যার সঙ্গে E1/E2 যদি ধরো, তাহলে আমরা পাবো NS/NP এবং I2/I1। না, এটা ভুল হলো, এটা NP/NS হবে, NP/NS হবে I2/I1। ঠিক আছে, এই ফর্মুলা আর এই ফর্মুলা, এই দুটো ফর্মুলা হলে তোমার ট্রান্সফরমার থেকে যে অঙ্ক আসবে তুমি করতে পারবে, এবং এখান থেকে খুব সহজ অঙ্কই আসে। ঠিক আছে।